কাল এমন এক অদৃশ্য শক্তি যার সাথে আমি বা আপনারা কেউ পেরে উঠতে পারবেন না। কাল এমন এক অদৃশ্য শক্তি যার চক্করে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। এই কালের শক্তি নিয়ে যারা সন্দেহ করেছে তারাই কালের দাস হয়ে গেছে, কারণ কালবেলা কখনো শেষ হয় না। আপনারা শুনছেন আমাদের আজকের গল্প কালবেলা। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। বন্ধুরা, আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক। গল্পের প্লট তৈরি করার জন্য আমরা এরকম গল্প লিখে থাকি। আশা করছি আপনারা আপনাদের নিজ দায়িত্ব নিয়ে এবং সজ্ঞানে শুধু আনন্দ এবং বিনোদনের জন্যই আমাদের গল্পগুলি শুনবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প কালবেলা। রাত তখন ৩টে। আকাশের ঘন কালো মেঘের দল, একটাও তারা নেই। চারটাও ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। গ্রামের শেষ প্রান্তে বিশাল বড় একটা বটগাছ, আর সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে ৫০ ঊর্ধ্ব মানুষ, যার নাম হরিহর সাধু। তার সারা শরীরে ছাই মাখা এবং লাল চোখ দুটো জ্বলছে অস্বাভাবিক এক আলোয়। হাতে ধরা এক কালো কাঠের ছড়ি। সে ফিস ফিস করে বলছে, কালবেলা আসছে, কেউ বাঁচতে পারবে না, কেউ না। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো এক স্পষ্ট ছায়ামূর্তি। লম্বা হাড়সার শরীর, তার চোখ নেই এবং লম্বা লম্বা নখযুক্ত দুটি হাত সামনে প্রসারিত। এক অদ্ভুত গর্জন তুলে ছুটে এলো সেই ছায়ামূর্তি হরিহরের দিকে। সাধু নির্বিকার, শুধু একবার মন্ত্রপাঠ করে কাঠির মাথাটা ঘুরালো, আর সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তিটা থমকে গেল। কালবেলা এখনো শুরু হয়নি, কিন্তু শীঘ্রই শুরু হবে। এই কথাটা হরিহর আপন মনে বলে উঠল। গ্রামের নাম কাশীপুর। এক রহস্যময় অভিশাপ বহন করে চলেছে এই গ্রাম বহু শতাব্দী ধরে। এখানে প্রতি ২৫ বছরে একবার কার্তিক মাসের অমাবস্যার রাতে শুরু হয় কালবেলা। এক ভয়ঙ্কর সময়, যখন অন্ধকারের শক্তি মুক্তি পায়। সেই রাতে গ্রামের নির্দিষ্ট কয়েকজন মানুষ নিখোঁজ হয়ে যায়, আর যারা ফিরে আসে না কখনো। এবং যারা ফিরে আসে তারা আর মানুষ থাকে না। তাদের চোখ থাকে ফাঁকা, মুখে কোনো কথা থাকে না, আর কয়েকদিনের মধ্যেই তারা সবাইকে খেয়ে ফেলে। আর কয়েকদিনের মধ্যেই তারা নিজেদের প্রাণ ত্যাগ করে দেয়। এবারও সেই সময় আসছে, কাল অমাবস্যা। গ্রামের বয়স্করা কাঁপছে ভয়ে, কিন্তু তরুণরা এইসবে ভয় পায় না। তারা বলে এই অভিশাপ টভিশাপ কিছুই নেই। যুবকদের মধ্যে একজন ছিল রাকেশ, এবং তার কথা সায় দিত তারই এক বন্ধু বিক্রম। সে বলে উঠল, কাল রাতের বেলা এই বটগাছের নিচে আমরা সবাই মিলে গিয়ে দেখব। এসব কিছুই হয় না। গ্রামের বৃদ্ধ হরিহর সাধু, তিনি তাদের সাথে তর্ক করেন। যেও না, কালবেলা সময় মানে না, সে শুধু ধ্বংস জানে। কিন্তু ছেলেরা কথাটা উড়িয়ে দিল। পরের দিন রাত নামল। এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল গোটা গ্রামে। কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল একসঙ্গে। তারপর সব থেমে গেল। রাকেশ আর বিক্রম ধীর পায়ে বটগাছের দিকে এগিয়ে যেতে লাগলো। হাতে টর্চ, কিন্তু আলো যেন দুর্বল হয়ে আসছে। তখন বিক্রম বলল, এখানে তো কিছুই নেই।
এই কথা বলতে না বলতে ঠিক তখনই ঠান্ডা বাতাস বয়ে গেল তাদের শরীর দিয়ে, আর তাদের সামনে দাঁড়িয়ে গেল একটা লম্বা কালো ছায়ামূর্তি। চোখ দুটো জলচক করে জ্বলছে নীল আলোয়। রাকেশ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে কে ওখানে? ছায়াটা কথা বলে না, শুধু হাত বাড়িয়ে দিল তাদের দিকে, আর মুহূর্তের মধ্যেই চারিদিক ঘন কালো অন্ধকারে ঢেকে গেল। রাকেশ আর বিক্রমের মনে হলো তারা যেন এক ভিন্ন জগতে ঢুকে পড়েছে। বাতাসের ভিতরে একটা পচা দুর্গন্ধ আসছে, যেন শতবর্ষ পুরনো সব দেহের মাংস পচে গেছে সেই বাতাসে। রাকেশ বলে উঠল, এটা কি হচ্ছে? বিক্রম কিছু বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে শোনা গেল ফিসফিসানি। কোনো এক অদৃশ্য কণ্ঠ ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করে চলেছে, কোনো এক প্রাচীন মন্ত্র। কালবেলা এসেছে, এবার আর পালাবার রাস্তা নেই, এবার সময় শেষ। হঠাৎ বিক্রম বিকট এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার সমস্ত শরীর কাঁপছে, আর মুখ দিয়ে গল গল করে কালো রক্ত বেরোচ্ছে। ও আ, ও বাবা! রাকেশ চেঁচিয়ে উঠল, কিন্তু তার শরীর যেন জমে গেছে, পা নাড়তে পারছে না সে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। এবার স্পষ্ট দেখা যাচ্ছে ওটা কোনো মানুষ নয়, ওটা একটা লম্বা কালো সত্তা, যার চামড়া শুকিয়ে হাড্ডি হয়ে গেছে। চোখ দুটো গভীর গর্তের মধ্যে কালো দেখা যাচ্ছে, আর মুখ থেকে বেরিয়ে আসছে দীর্ঘ কালো জিভ। আর ত্বক ফেটে চৌচির হয়ে যাচ্ছে তার সামনে, আর তার চোখ দুটো পুরো কালো হয়ে গেছে। এবার সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বিক্রম এবার আর মানুষ নয়, সেও কালবেলার সন্তান হয়ে গেছে। পরদিন সকালবেলা গ্রামের লোকজন বটগাছের কাছে এলো, কিন্তু রাকেশ আর বিক্রমের কোনো চিহ্ন নেই। শুধু রয়ে গেছে কালো পোড়া মাটির ছাপ, আর গাছে লাল রক্তের দাগ। হরিহর সাধু জানত এটা যে কোনো সাধারণ রাত ছিল না, এটা ছিল কালবেলা। বৃদ্ধ লোক আরো বলেন, কেউ ফিরে আসবে না, তবে রাকেশ আর বিক্রম হারিয়ে যায়নি, তারা বদলে গেছে। তারা এখনো বেঁচে আছে। তারা গ্রামের কোথাও না কোথাও লুকিয়ে আছে অপেক্ষায়। বৃদ্ধের এই কথা শুনে গ্রামের লোকজন এবার দরজা বন্ধ করে আতঙ্কে রাত কাটাতে শুরু করলো। কাশীপুরের বাতাস এবার ভারী হয়ে উঠল। এক অজানা অদৃশ্য ভয় আর মৃত্যুর ছায়া সমস্ত গ্রাম জুড়ে বয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার হলো, রাকেশ আর বিক্রমের পরিবার এখনো বিশ্বাস করছে তারা ফিরে আসবে। দুই একদিন পর রাকেশ ঘরে না আসতে দেখে তার মা সকালবেলা হরিহর সাধুর কাছে যায় এবং বলেন, আমার ছেলে কোথায় সাধু বাবা? বলুন সে বেঁচে আছে তো? হরিহর সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে আর মানুষ নয় মা, কালবেলা ওকে নিয়ে গেছে। বৃদ্ধের এরূপ কথা শুনে রাকেশের মা চিৎকার করে কান্না করতে শুরু করলেন আর বললেন, মিথ্যা মিথ্যা বলছেন আপনি। কান্না করতে করতে রাকেশের মা ঘরের দিকে ফিরে গেলেন। কিন্তু সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা। রাত তখন গভীর। কাশীপুরের রাস্তায় নেমেছে ঘন কুয়াশা। রাস্তার চারিপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ করে বিক্রমের বাড়ির দরজায় এসে কেউ যেন ধীরে ধীরে কড়া নাড়ল। বিক্রমের মা দরজার ওপার থেকে বলছেন, কে? কিন্তু কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর আবারও দরজায় কেউ কড়া নাড়ল। বিক্রমের ছোট বোন দৌড়ে গিয়ে দরজাটা খুলে ফেলল।
বাইরে দাঁড়িয়ে আছে বিক্রম, কিন্তু তার চেহারার অবস্থা একেবারে পাল্টে গেছে। গায়ের চামড়া যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখ দুটো ফাঁকা। এবার বিক্রম বলে উঠল, আমার খুব খিদা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। তার মা এই কথা শুনে হতবাক। বিক্রম, তুই বেঁচে আছিস বাবা? কিন্তু পরের মুহূর্তেই বিক্রম এক বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল তার মায়ের উপর। বাড়ির ভেতর ভেসে এলো এক চিৎকার এবং প্রাণ রক্ষার আর্তনাদ। পরদিন সকালবেলা গ্রামবাসীরা দেখল বিক্রমের পুরো পরিবারই নিখোঁজ। তাদের ঘরের ভিতরে ছিটকে থাকা চুপ চুপ রক্তের দাগ, আর দেওয়ালে একটা মাত্রই লাইন লেখা, কাল বেলায় শেষ হয়ে। আপনাদের যদি এই গল্পগুলি ভালো লাগে বা আরও নিত্য নতুন ভৌতিক গল্প শুনতে চান, তাহলে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনাদের মূল্যবান মতামতগুলি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।